বাংলা সাহিত্যের জনপ্রিয় গল্প সম্ভার থেকে আজ বাছাই গল্পের আসরে শুনবেন ব্যোমকেশ বক্সীর স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প কালো মোড়ক। গল্পটা লেখা হয়েছিল বাংলা ১৩৬৫ সালে, আজ থেকে প্রায় ১০০ বর্ষ আগে। ঐতিহাসিক, সামাজিক, ছোট গল্প ও অবশ্যই রহস্য উপন্যাসে সমানভাবে জনপ্রিয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলম। তার এই লেখাগুলো আজ বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাহলে শুরু করা যাক আজকের গল্প কালো মোড়ক। গল্পের প্রধান চরিত্রে গোকুলবাবু, ছোট দারোগা আবদুল্লাহ ও কালো মোড়ক। গল্প পাঠে জিৎ। লজিকের প্রফেসর গোকুলবাবুর শিকারের নেশা ছিল। শীতকালে কলেজের ছুটিছাটা পেলে তিনি বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন। বাঘ ভাল্লুক শিকারের দুরাকাঙ্ক্ষা তার ছিল না। ঘুঘু, বন পায়রা, হরিয়াল, বড়জোর খরগোশ হত্যা করে তার রক্ত পিপাসা চরিতার্থ হত। ন্যায়শাস্ত্রের অধ্যাপক গোকুলবাবুর মনটি ছিল অতিশয় যুক্তিপরায়ণ। আমোঘ যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তিনি বিয়ে করেননি। একটা স্ত্রীলোককে কেন তিনি সারা জীবন ধরে ভরণ পোষণ করবেন, এর কোনো যুক্তিসম্মত কারণই তিনি খুঁজে পাননি। অন্তরঙ্গ বন্ধু বান্ধব কেউ ছিল না। তার কাছে এই সকল সম্পর্কের কোনো মানে হয় না। বস্তুত এই মানে হয় না কথাটা তার মনের ও কথার মাত্রা হয়ে দাঁড়িয়েছিল। ভূত, ভগবান, প্রেম, আত্মবিসর্জন প্রভৃতির কথা শুনলে তিনি একটু মুখ বাঁকিয়ে বলতেন, মানে হয় না। নিজের শিকারপ্রীতির তিনি একটা মানে আবিষ্কার করেছিলেন। জীবমাত্রেই হিংসাপরায়ণ, হিংসাবৃত্তি মানুষের স্বধর্ম। মাঝে মাঝে রক্তপাত না করলে মনের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তাই শিকার করা আবশ্যক। তিনি একাকী শিকারে যেতেন। তার পরিচিতদের মধ্যে কারোর শিকারের নেশা ছিল না। তাছাড়া গোকুলবাবুর মতে দল বেঁধে শিকার করতে যাওয়ার মানে হয় না। তার একটা সাইকেল ছিল। একনালা বন্দুকটা সাইকেলের রডে বেঁধে তিনি বেরোতেন। শহরের ৮-১০ মাইলের বাইরে লোকাল বোর্ডের রাস্তার ধারে একটা মাঝারি গোছের জঙ্গল আছে। শীতকালে যখন বট ও অশ্বত্থের ফল পাকতে আরম্ভ করে, তখন পাড়াবত জাতীয় পাখিরা সেখানে ভিড় করে। গোকুলবাবু প্রতি বছর সেই জঙ্গলে শিকারে যান। পৌষ মাসের মাঝামাঝি এক মধ্যাহ্নে গোকুলবাবু সাইকেল চড়ে যাত্রা করলেন। মন্দ মন্থর চরণে সাইকেল চালিয়ে বনের কিনারায় উপস্থিত হলেন। বনের কিনারায় একটা গ্রাম। গ্রামে এক মুদির দোকানে সাইকেল রেখে বনের মধ্যে প্রবেশ করলেন। বনটি আকারে গোলাকৃতি, ব্যাস অনুমান ৩ মাইল। এর চারিপাশ ঘিরে কয়েকটা ছোট ছোট গ্রাম। কোনো গ্রাম হিন্দু প্রধান, কোনো গ্রাম মুসলমান প্রধান। গ্রামের সকলেই চাষি। জঙ্গলের চারপাশে গ্রামগুলির অবস্থান দেখে মনে হয় যেন জঙ্গলকে পাহারা দেবার জন্য থানা বসিয়েছে। বনটি খাসমহলের সম্পত্তি হলেও গ্রামবাসীরা এখানে গরু মোষ চড়ায়। গোকুলবাবু বন্দুক কাঁধে নিয়ে বনের কেন্দ্রের দিকে চললেন। বেলা ৩ প্রহর। সূর্য একটু পশ্চিমে ঢলেছে। সম্পাকীর্ণ ভূমির এখানে ওখানে প্রকাণ্ড গাছগুলো একা একা দাঁড়িয়ে আছে। কোথাও বা কয়েকটা গাছ একসাথে ঘোঁট পাকিয়েছে। বট গাছগুলোর ফলে ফলে রাঙা হয়ে উঠেছে। কিন্তু আশ্চর্য, কোথাও একটা পাখি নেই। এ সময় গাছে গাছে ফলাশি পাখির ভিড় লেগে থাকে। আজ পাখিগুলো গেল কোথায়? গোকুলবাবু এক জায়গায় স্থির দাঁড়িয়ে কান পেতে শুনলেন। ঘুঘুর উদাস বিলাপ, বন কপতের ফটফট পাখার আওয়াজ, কিছুই শোনা যায় না। তিনি চারিদিকে দেখলেন।
কই, গরু ভেড়া চড়ছে না? বনের সকল পশু পাখি কি শলা পরামর্শ করে একসঙ্গে অদৃশ্য হয়েছে নাকি? বিরক্ত হয়ে তিনি মনে মনে মন্তব্য করলেন, মানে হয় না। তবুও তিনি এগিয়ে চললেন। কাল হয়তো একদল শিকারী এসেছিল, দমাদ্দম বন্দুক ছুড়ে পাখিগুলোকে বন ছাড়া করেছে, অথবা হয়তো বনের অন্য পাশে তারা জড়ো হয়েছে। গোকুলবাবু বড় বড় গাছগুলোর তলা দিয়ে চলতে চলতে উপরে গাছের ঘন ডালপালার মধ্যে তাকিয়ে দেখতে লাগলেন। হরিয়াল পাখিগুলো বর্ণচড়া, তারা যখন আকাশে ওড়ে তাদের সবুজ রং সহজেই চোখে পড়ে, কিন্তু একবার গাছে বসলে নিমেষে অদৃশ্য হয়ে যায়। গাছের পাতার সঙ্গে তাদের গায়ের রং এমন বেমালুম মিশে যায় যে তাদের আর দেখা যায় না। গাছের তলা থেকে শিকারীরা অভিজ্ঞ চোখে তাদের সিলুয়েট দেখে চিনতে পারেন। গোকুলবাবু দেখতে দেখতে চললেন, কিন্তু একটা হরিয়ালও দেখতে পেলেন না। বনের কেন্দ্রের দিকে ৮-১০টা বড় বড় গাছ একসাথে ঘন ছায়া রচনা করেছে। গোকুলবাবু কাঁধ থেকে বন্দুক নামিয়ে একটা গাছের গুঁড়িতে হেলান দিলেন। একটু নিরাশভাবে গাছের তলায় বসলেন। যে পুকুরে মাছ নেই সে পুকুরে মাছ ধরা এবং যে বনে পাখি নেই সেই বনে পাখি মারতে আসা একই কথা, মানে হয় না। তিনি পকেট থেকে কুচো সুপুরি নিয়ে কিছুক্ষণ চিবোলেন, তারপর মন একটু চাঙ্গা হলে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াতেই এ যেন তার পিছন থেকে গরম পাঞ্জাবির ছুট ধরে টান দিল। গোকুলবাবু চমকে ফিরে চাইলেন, তার বুকটা ধড়াস করে উঠল। ভয়ের কিছু নয়, গাছের গোড়ায় একটা কাঁটা লতা ছিল, তারই কাঁটায় পাঞ্জাবির প্রান্ত আটকে গেছিল। গোকুলবাবু ধাতস্থ হলেন, কিন্তু গত বছরের একটা ঘটনা তার মনে পড়ে গেল। তিনি গাছটাকে ভালো করে লক্ষ্য করলেন। এই গাছটাই বটে। গত বছর এই সময় এই গাছের তলায় একটা ব্যাপার ঘটেছিল। গত বছর এমনই একটা দুপুরে গোকুলবাবু এই বনে পাখি মারতে এসেছিলেন। এসে দেখলেন পুলিশ বন ঘিরে ফেলেছে। একজন ডিএসপি, 2জন দারোগা, 5-6জন ছোট দারোগা ও অসংখ্য কনস্টেবল, সকলেই সশস্ত্র। কি ব্যাপার? একজন ছোট দারোগার সঙ্গে গোকুলবাবুর সামান্য আলাপ ছিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আপনারাও পাখি শিকার করবেন নাকি? পাখি নয়, আরো বড় শিকার। ছোট দারোগা বলল, আবদুল্লাহ নামে এক খুনি আসামি এই বনে লুকিয়ে আছে। আবদুল্লাহ একজন বড় গুন্ডা। বিপক্ষ দলের এক গুন্ডাকে খুন করে সে ধরা পড়ে যায়। বিচারে তার ফাঁসির আজ্ঞা হয়। বিচারের পর আদালত থেকে জেলখানা যাবার সময় সে 2জন রক্ষীকে গুরুতর আহত করে দরাদরি ছিঁড়ে পালিয়েছে। এই বনের কিনারায় একটা গ্রামে আবদুল্লাহর আত্মীয় স্বজন বাস করে। পুলিশ খবর নিয়ে জানতে পেরেছে সে এই বনে লুকিয়ে আছে। আত্মীয় স্বজনরা তাকে খাদ্য সরবরাহ করে। তাই পুলিশ আজ এই বনে হানা দিয়েছে, আবদুল্লাহকে ধরবে। শুনে গোকুলবাবু বললেন, তাহলে আমি ফিরে যাই, আজ আর শিকার হলো না। আমি বৃথাই এত দূর এলাম, মানে হয় না। ছোট দারোগা বললেন, আপনি তো প্রায় এই জঙ্গলে শিকার করতে আসেন, জঙ্গলের ঘোঁতঘাত সব জানা আছে। তা আছে, আসুন আমার সঙ্গে। ছোট দারোগা গোকুলবাবুকে ডিএসপির কাছে নিয়ে গেল। ডিএসপি গোকুলবাবুর পরিচয় শুনে জঙ্গলের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা জানতে পেরে বললেন, বেশ তো, আপনিও খুঁজুন না, আপনার সঙ্গে বন্দুক আছে, ভয়ের কিছু নেই। যদি ধরতে পারেন নামও হবে। গোকুলবাবু বনে প্রবেশ করলেন। ভাবলেন, পাখির বদলে মানুষ মৃগয়া, মন্ত কি একটা নূতন অভিজ্ঞতা। বনের মধ্যে আরও অনেক পুলিশের লোক খোঁজাখুঁজি করছে। ঝোপঝাড় ভেঙিয়ে বিবিধভাবে বনের কিনারা থেকে কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। গোকুলবাবু তাদের অতিক্রম করে অভ্যন্তরের দিকে চললেন।
তার দৃষ্টি গাছের মাথার দিকে। পুলিশ ঝোপঝাড় ঠ্যাঙাচ্ছে, ঠ্যাঙাক। গোকুলবাবুর যুক্তি নিয়ন্ত্রিত বুদ্ধি বলছে, আসামি যদি বুদ্ধিমান হয় সে গাছের নিচে থাকবে না, উপরেই থাকবে। ঘন্টা দুই এদিক ওদিক ঘুরতে ঘুরতে গোকুলবাবু একাকী এই গাছটার তলায় এসে উপস্থিত হলেন। প্রকাণ্ড গাছ, একেবারে মহিরু। গুঁড়িটা 3 জন মানুষ জড়িয়েও ধরতে পারে না। ডালগুলো অতিকায় হাতির সুরের মতন জড়াজড়ি করে বহু শাখা প্রশাখা বিস্তার করে বহু ঊর্ধ্বে চলে গেছে। ঘন পাতার আবরণের মধ্যে গোধূলির অন্ধকার। গোকুলবাবু গাছের নিচে ঘুরে ফিরে দেখতে লাগলেন। উপর দিকে দেখতে দেখতে তার চোখে পড়ল মাটি থেকে আন্দাজ 20 হাত উঁচুতে একটা মোটা ডালকে গিরগিটির মতন জড়িয়ে আছে একটা মানুষের দেহ। অভিজ্ঞ চোখ না হলে মানুষের দেহ ঠাওর করা যায় না, মনে হয় গাছেরই একটা শাখা। গোকুলবাবুর বন্দুকে টোটা ভরা ছিল। তিনি ডাকলেন, এই নেমে আয়। উপরে সারা শব্দ আসলো না। গিরগিটির মতন আকৃতিটা নিশ্চল রইল। তিনি তখন বললেন, আমি তোকে দেখতে পেয়েছি, ভালো চাস তো নেমে আয়, নইলে গুলি করব। এবারও আকৃতিটা নিশ্চল। গোকুলবাবুর ইচ্ছা ছিল আসামিকে নিজেই ধরবেন এবং বন্দুকের আগায় নিয়ে গিয়ে ডিএসপির হাতে সমর্পণ করে দেবেন। কিন্তু তা হলো না দেখে তিনি গলা চড়িয়ে হাঁক দিলেন, আসামিকে দেখেছি, শিগগিরই এসো, জলদি। মুহূর্তের মধ্যে 50 জন লোক এসে গাছটাকে ঘিরে ফেলল। আসামি তবু গাছ থেকে নামতে চায় না। ডিএসপি তখন কয়েকবার বন্দুকের ফাঁকা আওয়াজ করে বললেন, আব্দুল্লাহ, যদি স্বেচ্ছায় নেমে না আসো তোমাকে গাছের উপরে গুলি করে মারব। অবশেষে আব্দুল্লাহ নেমে আসলো। কয়লার মতন কালো লিকলিকে একটা লোক, পরনে শুধু একটা নীল রঙের লুঙ্গি। পুলিশ তার হাতে হাত করা পড়ালো। সে বাধা দিল না, কেবল তার বিষাক্ত হিংস্র দৃষ্টি গোকুলবাবুর উপরে স্থির হয়ে রইল। পুলিশ আব্দুল্লাহকে টেনে নিয়ে চলে গেল। কিছুদিন পর গোকুলবাবু খবর পেলেন আব্দুল্লাহর ফাঁসি হয়ে গেছে। এটা 1 বছর আগের ঘটনা। বন্দুক কাঁধে তুলে গোকুলবাবু আর একবার গাছটাকে আপাদ মস্তক ভালো করে লক্ষ্য করলেন। হ্যাঁ, এই গাছ থেকেই তিনি আব্দুল্লাহকে ধরিয়ে দিয়েছিলেন। ওই যে ডালটা, যার গায়ে তার কালো দেহটা গিরগিটির মতন জড়িয়েছিল। কিন্তু আজ পিছনে অতর্কিতে টান পড়ায় তার বুকটা ধড়াস করে উঠল কেন? তার মনে কুসংস্কার নেই। লজিকের ফাঁদে যা ধরা যায় না তা তিনি বিশ্বাস করেন না। তবে নিশ্চয়ই গত বছরের ঘটনা তার অবচেতন মনে সঞ্চিত ছিল। মনের অনাবশ্যক জঞ্জাল, মানে হয় না। শীতের সূর্য আরেকটু পশ্চিমে ঢলেছে। রৌদ্রের রং পিতাভ হয়েছে। গোকুলবাবু তাড়াতাড়ি পা চালালেন। বনের ওদিকটা দেখে তাড়াতাড়ি ফিরতে হবে। বনের মধ্যে রাত্রি হওয়া বাঞ্ছনীয় নয়। আরও মাইলখানে গিয়ে গোকুলবাবু দাঁড়ালেন। ধুত্তর, আর টোটো করে কি হবে? সব পাখি পালিয়েছে। এখন ঘরের ছেলে ঘরে ফিরে গেলেই ভালো। গোকুলবাবু অসংখ্যবার শিকারে এসেছেন, নিষ্ফল যাত্রা কখনো হয়নি। তিনি ফিরবার জন্য পা বাড়িয়েছেন, এমন সময় গোকুলবাবু বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় পাশের দিকে ফিরলেন। পাশের দিকে লম্বা খানিকটা খোলা জমি, গাছপালা নেই। তার অপর প্রান্তে প্রায় 100 গজ দূরে একটা শুকনো মৃত শেওড়া গাছ, নিষ্পত্র, ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। এত দূর থেকে স্পষ্ট দেখা না গেলেও শেওড়া গাছের মাথায় হাঁড়ির মতন কি একটা রয়েছে। গোকুলবাবু চোখ কুঁচকে দেখতে লাগলেন।
মোরগই মনে হচ্ছে, বন মোরগ। শিকারীর কাছে বন মোরগের মতন লোভনীয় পাখি আর নেই। গোকুলবাবু জানতেন এ বনে মোরগ আছে, কিন্তু কোনো দিন মারতে পারেননি। সেই সময় গাছের চূড়ায় হাঁড়িটা গলা উঁচু করে আবার ডেকে উঠল। আর সন্দেহ রইল না। একটা চাপা উত্তেজনায় গোকুলবাবুর স্নায়ুমণ্ডলীকে ধনুকের মতন টান টান করে দিল। তিনি দূরের গাছের দিকে দৃষ্টি রেখে কাঁধ থেকে বন্দুক নামালেন। পকেট থেকে 4 নম্বরের একটা টোটা নিয়ে বন্দুকে ভরলেন। তারপর বন্দুক হাতে নিঃশব্দে এগিয়ে চললেন। 100 গজের মধ্যে পৌঁছে তিনি মোরগটাকে স্পষ্ট দেখতে পেলেন। প্রকাণ্ড মোরগ, যেন একটা ময়ূর, কুচকুচে কালো গায়ের পালক, তার উপরে রোদ্দুর পড়ে চকমক করছে। পুচ্ছের ময়ূরকণ্ঠী পালকগুলো বক্রভাবে উদ্যত হয়ে আছে। মোরগ সগর্বে গলা উঁচু করে এদিক ওদিক চাইছে। গোকুলবাবু শরীরের ভিতরের উত্তেজনার একটা শিহরণ খেলে গেল। তার বন্দুকের পাল্লা 100 গজ। মোরগটা পাল্লার মধ্যে এসেছে, কিন্তু গোকুলবাবু সাবধানী লোক। 100 গজ দূর থেকে ছড়রা এদিক ওদিক নিক্ষিপ্ত হয়ে লক্ষ্যে নাও লাগতে পারে। তিনি অতি সন্তর্পণে এক পা করে এগিয়ে গেলেন। কাছে পিঠে গাছ থাকলে ভাবনা ছিল না, কিন্তু গাছ নেই। তাকে খোলা মাঠ দিয়ে এগোতে হবে। আরও 25 গজ গিয়ে তিনি থামলেন। এবার বেশ পাল্লার মধ্যে এসেছে, আর লক্ষ্যভ্রষ্ট হবার ভয় নেই। তিনি ধীরে ধীরে বন্দুক তুললেন। টিপ করে ঘোড়া টিপবার আগেই মোরগটা ফড়ফড় শব্দ করে উড়ে গেল। মোরগ জাতীয় পাখি ভালো উঠতে পারেন। তাদের ওজনের তুলনায় পাখনা ছোট, কিন্তু উঁচু থেকে লাফিয়ে পাখনার সাহায্যে অক্ষত দেহে মাটিতে নামতে পারে। মোরগটা পাখনা নাড়তে নাড়তে মাটিতে নেমে কোঁক কোঁক শব্দ করতে করতে একদিকে ছুটল। গোকুলবাবু দেখলেন প্রায় 100 গজ গিয়ে মোরগটা একটা গাছের তলায় দাঁড়ালো। তারপর যেন কিছুই হয়নি এভাবে গাছের নিচু ডালে উঠে ডাকলো। গাছের তলায় ছায়া ছায়া, তো মোরগটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। গোকুলবাবু বিড়াল পদক্ষেপে অগ্রসর হলেন। তার বাহ্য জ্ঞান নেই, সমস্ত ইন্দ্রিয় ওই পাখিটার উপর কেন্দ্রীভূত হয়েছে। তিনি আবার তার পাল্লার মধ্যে উপস্থিত হলেন, কিন্তু এবারও বন্দুক তোলার সঙ্গে সঙ্গে মোরগ উড়ে গেল। বেশি দূর গেল না, ঠিক পাল্লার বাইরে গিয়ে একটা ঝোপের পাশে দাঁড়ালো। গলা উঁচু করে ব্যঙ্গ ভরে ডাকল। গোকুলবাবু আবার চললেন। নিয়তির চুম্বক তাকে টেনে নিয়ে চলল। ক্রমে সূর্য বনের আড়ালে ঢাকা পড়ল, চারিদিকে ছায়াচ্ছন্ন হয়ে আসলো। গোকুলবাবুর সেদিকে লক্ষ্য নেই। তিনি মোহগ্রস্তের মতন মোরগের পিছনে চলছেন, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি মোরগটাকে মারতে পারলেন। যতবারই পাল্লার মধ্যে আসে ততবারই বন্দুক তোলার সঙ্গে সঙ্গেই মোরগটা পালিয়ে যায়। তাকে অনুসরণ করে তিনি কোন দিকে চলেছেন তাও তার লক্ষ্য নেই। কেবল একাগ্র ব্যগ্রতায় পাখির পিছনে চলেছেন। এবার তার মনে হলো গাছপালার উপরে ধোঁয়া উঠছে। তার মনের উপর অস্পষ্ট ছায়া পড়ল। বনের কিনারে কোনো গ্রামের কাছে এসে পড়েছে। দিনের আলো দ্রুত নিভে আসছে। চারিদিকের গাছপালা আবছা হয়ে গেছে। কালো মোরগটাকে পরিষ্কার দেখা যায়। হঠাৎ মোরগটা থামের মতো উঁচু জায়গায় উঠে তীব্র কণ্ঠে ডাক দিল। দেখলেন এটা গোরস্থান, গ্রাম্য গোরস্থান।
অধিকাংশ কবরই মাটি। ইটের কবর যে দু চারটে আছে তাও চুন সুরকি খসে জীর্ণ হয়ে পড়েছে। কেবল একটা গোড় নতুন, তার গায়ের চুনকাম সম্পূর্ণ মুছে যায়নি। সেই গোড়ের শীর্ষস্তম্ভের উপর মোড়কটা গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গোকুলবাবু শীর্ণ একটা নিঃশ্বাস টানলেন। অন্ধকারে পাল্লা বোঝা যায় না, তবু 60-70 গজের বেশি নয়। গোকুলবাবু বুক উত্তেজনায় দূর দূর করে উঠল। এবার ফসকালে আর মোড়ক মারা যাবে না। সামনের বাঁ পাশে একটা বড় ফণি মনসার ঝোপ, সেটার আড়ালে গিয়ে দাঁড়াতে পারলে। গোকুলবাবু কোন আছে ভাবে ফণি মনসার ঝোপের দিকে চললেন, দৃষ্টি মোড়কের দিকে। তারপর হঠাৎ ঝোপের দিক থেকে একটা সরসর শব্দ শুনে মোড়কের উপর থেকে তার দৃষ্টি সরে গিয়ে ঝোপের উপর পড়ল। ঝোপের ভিতর থেকে একটা কালো মানুষের মুখ বের হয়ে আসছে, নিষ্ক্রান্ত দন্ত, চোখ দুটো অপার্থিব হিংসায় জ্বলছে। দু হাতে ফণি মনসার কাঁটা সরিয়ে মূর্তি বের হয়ে আসলো। কয়লার মতন কালো গায়ের রং, পরনে নীল রঙের লুঙ্গি। নরঘাতক আব্দুল্লাহ! তার অভিপ্রায় সম্বন্ধেও সংশয়ের অবকাশ নেই। গোকুলবাবু দ্বিধা করলেন না, বন্দুক তুলে ফায়ার করলেন আব্দুল্লাহর মুখে। কিন্তু কিছুই হল না। আব্দুল্লাহ এগিয়ে আসতে লাগল। গোকুলবাবু খানিকক্ষণ হতবুদ্ধি হয়ে রইলেন। তারপর যে কথাটা সংকটকালে তিনি ভুলে গেছিলেন তা মনে পড়ে গেল। আব্দুল্লাহর ফাঁসি হয়ে গেছে, সে বেঁচে নেই। গোকুলবাবুর হৃৎপিণ্ডটা একবার উন্মত্তভাবে লাফিয়ে উঠল। তার যুক্তিনিষ্ঠ মস্তিষ্ক শেষবারের মতন চিন্তার ছাপ পড়ল। আপনারা শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কালো মোড়ক।